কিছু মানুষ ইতিহাসের দিশা হয়। আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা। রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া। তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান। 1991 সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনী সভায় দেয়া তার একটা বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছিল, ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেনি। আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা, ভারত আমাদের একদিন হয়তো মিথিক্যাল অখণ্ড ভারতের অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে অথবা রেটরিক্সে। শেখ হাসিনার শাসন আমলে আমরা এই আশঙ্কারই এক ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করেছি। বিএনপি প্রধান রাজনৈতিক শক্তিই ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল। ইতিহাসে কিছু নেতা তাদের দলের চেয়েও বড় হয়ে যান। খালেদা জিয়া ছিলেন তেমনই একজন। তার দল কখনোই তার নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর অলিগার্কদের হাতে তার দল কলুষিত হয়েছে। তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় আর ক্ষমতার আস্বাদ পেতে। উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তার দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব এবং স্বার্থের কাছে। একসময় যার নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগত, আজ তার পুত্রকেই দেশে ফিরতে দেখে তারাই আনন্দিত হয়, তার উপরেই ভরসা রাখে। তবু খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। আমরা আবারও তাকাবো তার দিকেই রাজনৈতিক পথ নির্দেশ পেতে। রাজনৈতিক দিক চেতনা হারালে আমরা আবারও স্মরণ করব এই মহাপ্রাণ, এই মহীয়সী নেতৃত্বের অটলতাকে। এই বিদায় অশ্রু দিয়ে নয়, এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে। অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার। খালেদা জিয়া আমাদের সকল তুচ্ছতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে বিদায় নিছেন, কিন্তু নীচতা, হীনতা, তুচ্ছতা ওনার পিছু ছাড়েনি। আমি আজকে এইসব কথা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবে না। খালেদা জিয়া আমার জন্য কি ছিলেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার। তাকে হারায় আমরা আসলে কি হারালাম সেটাও জেনে নেওয়া দরকার। যে কোনো জাতির জীবনে কিছু ইউনিফাইং ক্যারেক্টার লাগে, যিনি পুরো জাতিকে একটা সুতায় বেঁধে ফেলতে পারেন। খালেদা জিয়া ছিলেন তেমনই একজন ইউনিফাইং ক্যারেক্টার। মৃত্যুর আগেও তাই ছিলেন। ইউনিফাইং ক্যারেক্টার আসলে কি আর কেনই বা তাদের দরকার পড়ে? জাতি আসলে কোনো প্রাকৃতিক সত্তা না, এটা একটা কল্পিত নৈতিক কমিউনিটি। একটা জাতি বায়োলজিক্যালি বা ন্যাচারালি অস্তিত্বশীল না। জাতি হলো একটা ইমাজিন মরাল কমিউনিটি, কল্পিত একটা নৈতিক কমিউনিটি, যেখানে মানুষ বিশ্বাস করে আমরা একসাথে আছি, এক ভবিষ্যতের দিকে যাচ্ছি। এই বিশ্বাস নিজে নিজে টিকে থাকে না। এটার জন্য দরকার হয় একটা কেন্দ্রীয় নৈতিক রেফারেন্স পয়েন্ট, মরাল রেফারেন্স পয়েন্ট, সেন্ট্রাল, যেটা মানুষকে বলে দেয় যে কে আমরা, কেন আমরা একসাথে, কোন মূল্যে আমরা একসাথে থাকব। এই রেফারেন্স পয়েন্টই হলো ইউনিফাইং ক্যারেক্টার। মানুষ খুব সাধারণভাবে রাজনীতি বোঝে, জাতি বোঝে, অ্যাবস্ট্রাক্ট রিজন দিয়ে না, এমবডিড মিনিং দিয়ে রাজনৈতিক আনুগত্য গড়ে তোলে। সংবিধান, আইন, প্রতিষ্ঠান এগুলো বিমূর্ত, এগুলো অ্যাবস্ট্রাক্ট রিজন।
কিন্তু মানুষ আসলে প্রশ্ন করে এই রাষ্ট্রের মুখ কে? এই জায়গায় ব্যক্তির আবির্ভাব অনিবার্য। এটারই বলে এমবডিড মিনিং। থমাস হবস খুব নির্মমভাবে বলছিলেন যে মানুষ কেওসের চাইতে অথরিটি পছন্দ করে, আর অথরিটি সবচেয়ে কার্যকর হয় যখন তা একটা দৃশ্যমান ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয়। এই অথরিটিটা খালেদা জিয়ার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল। তাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি আসলে মানুষের অস্তিত্বগত ভয় মোকাবেলার রাজনৈতিক উত্তর। কিং মানে বা রাজা এখন ইউরোপে আছে, এটাও রাষ্ট্রের প্রতীকী শরীর, এটাও ইউনিফাইং ক্যারেক্টার, সিম্বলিক বডি অফ দ্য স্টেট। দার্শনিকরা দেখাইছেন যে এই কিং এর আসলে দুইটা বডি, একটা ন্যাচারাল বডি মানুষ হিসেবে রাজা, আর একটা পলিটিক্যাল বডি রাষ্ট্রের প্রতীক। এই দ্বিতীয় শরীরটাই হচ্ছে আসল। মানুষ রাজাকে দেখে আইন হিসাবে, ইতিহাস হিসাবে, ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসাবে। তাই কিং ফিগার কেবল শাসক না, তিনি রাষ্ট্রের জীবন্ত রূপক, লিভিং মেটাফোর। এটাই তাকে ইউনিফাইং ক্যারেক্টার করে তোলে। আধুনিক রাষ্ট্রেও কিং ফাংশন কিন্তু টিকে থাকে এই ধরনের কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে, যেটা খালেদা জিয়ার মধ্যে ছিল। আধুনিক গণতন্ত্র তো মানুষকে বলে যে সবাই সমান, আইনি সর্বোচ্চ, কিন্তু বাস্তবে মানুষ অনুভব করে সিদ্ধান্ত জটিল, রাষ্ট্রকে বোঝা যায় না, ধরা যায় না। রাষ্ট্রের দায় বিভিন্ন জনের মধ্যে ছড়ায় থাকে, এমন ভাবে চিনতে পারে না কোনটা রাষ্ট্র, কে আসলে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, এটার মরাল সেন্টার, নৈতিক কেন্দ্র কোনটা, এটা অস্পষ্ট। এই শূন্যতা পূরণ করে একজন ব্যক্তি, ইউনিফাইং ক্যারেক্টার। তাই অনেক দেশে যেমন সুপ্রিম লিডার বলা হয়, অনেক দেশে তো জাতির পিতা বলা হয়। আসলে এই সমস্ত ধারণা, সুপ্রিম লিডার, জাতির পিতা, কিং বা এমনকি প্রেসিডেন্টও, এরা আসলে একই কাজ করে যে একটা মরাল শর্টকাট তৈরি করে, রাষ্ট্রের মরাল সেন্টার হয়ে ওঠে। আপনি দেখেন খালেদা জিয়া খুব বেশি কথা বলতেন না, কিন্তু এই বিপ্লবের পরেও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলে ভালো হয়, খুব সামান্য কথা, দুইটা সেন্টেন্স, কেউ কোনো প্রশ্ন করে নাই। এটাই ইউনিফাইং ক্যারেক্টারের মরাল অথরিটি। আমাদের ইনস্টিটিউট দুর্বল, সামাজিক ভাঙন তীব্র, ইতিহাসের ক্ষত জীবিত এখনো। তাই বিমূর্ত আইন, নিয়ম, সংবিধান মানুষকে ধরে রাখতে পারবে না, পারে না। মানুষ চায় একজন থাকুক যাকে দেখা বলা যায় এটাই আমরা। হাদি বলছিল না, খালেদা জিয়াই বাংলাদেশ, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ আসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে। এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার। বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ। মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে, তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে। বিপ্লবের পরে যুদ্ধ পরবর্তী সমাজে এই ধরনের ইউনিফাইং ফিগার প্রায় অনিবার্য। এটা কোনো আদর্শবাদ না, এটা মানব মনস্তত্ত্বের বাস্তবতা। এখানে আপনি মুজিব আর খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাৎটা ধরতে পারবেন। কি সেটা? মুজিব 1971-এ আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিলেন। আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব। কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে, কারণ ইউনিফাইং ক্যারেক্টার তখনই চিরস্থায়ী হয় না যখন নিজেকে, ওই ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভেবে বসে। ফিলোসফিক্যালিও যে কিং ফাংশন যেটা, এইটা তো সত্যিকারের ইউনিফাইং একটা ক্যারেক্টার। এই কিং নিজেকে প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন, কিন্তু সিদ্ধান্তকে প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেন। নিজের সিদ্ধান্ত নেন না, নিজের ক্ষমতাকে ট্রানজিশনাল মনে করেন। তিনি অন্তর্বর্তীকালীন রাজা হিসেবে কাজ করেন, কিন্তু রাজতন্ত্র তৈরি করেন না। তিনি জানেন এই কিং ফাংশন, আমি কিন্তু কিং এর কথা বলতেছি না, মনে রাখেন কিং ফাংশন, রাজা হিসেবে কাজ করে কিন্তু রাজতন্ত্র তৈরি করে না। তিনি জানেন আমার কাজ ঐক্য তৈরি করা, আমাকে অমর করা না, নিজেকে অমর করা না। মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না, মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে। এই জন্য ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন। কিং ফাংশন বহু সমাজে বাস্তবেও কার্যকর। যেদিন রাজা সেই কিং ফাংশন, যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে ঐক্যের উৎস না বরং ঐক্যের মালিক ভাবে, সেদিন থেকে জাতির ক্ষয় শুরু হয়, ইউনিফাইং ক্যারেক্টারের ক্ষয় শুরু হয়। মুজিব এইভাবে ক্ষয়ে গেছে। খালেদা জিয়া এইখানে অনন্য হয়ে উঠতে পারতেন, একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন। কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে, ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজকে ধ্বংস করতেছে। কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে। 2024-এর 5ই আগস্টের পর বিএনপির সবসময় একটা খায়েশ ছিল খালেদা জিয়ার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করবে। এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা জিয়া তো বিএনপির চেয়ারপারসন, তিনি রাজনৈতিক নেত্রী, উনাকে উনার দল নির্বাচনে যে তার কাছে ব্যবহার করবে না। জি না, দুইটা জিনিস একসাথে হয় না, ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা। একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না, এটা কাজ করবে না, ফাংশন করবে না, যে কোনো একটা ফেল করবে।
ইউনিফাইং ক্যারেক্টারকে দলের ঊর্ধ্বে উঠতে হয়, সব দলের ঊর্ধ্বে। উনি উঠে গেছিলেন, জনগণই তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন, কিন্তু দলও তাকে ওই জায়গায় রাখতে দেবে না। এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে।